হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আমরা আজকে পড়ব মেঘচোর, লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। এই গল্পটি একটি কল্পবিজ্ঞানের গল্প। এখানে অনেক কিছু কল্পনার আশ্রয় নেওয়া হয়েছে। সাধারণত এখানে যে কল্পবিজ্ঞানের আশ্রয় নেওয়া হয়েছে, তখনকার সময়ে মেঘ অন্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে তারপর বৃষ্টিপাত করানো হয়। এখন আমরা কি দেখি, মেঘ একটা জায়গাতে ওঠে, মানে যেমন ধরো কালবৈশাখী। কালবৈশাখীর বৃষ্টিটা কিন্তু সব দিকে হয় না, ঠিক আছে? মানে এক জায়গাতে হলো, পুরো পৃথিবীতে তো হচ্ছে না। কিংবা যে কোনো বৃষ্টিপাত বলো, পুরো পৃথিবীতে কিন্তু একসঙ্গে হয় না। এখন বলছে সাহারা মরুভূমি, মানে যেগুলো মরুভূমি সৃষ্টি হয়েছে, সেই মরুভূমিতে বৃষ্টিপাত কম হওয়ার জন্যই সেগুলিতে মরুভূমির সৃষ্টি হয়েছে। এখন বলছে যদি মরুভূমিতে বৃষ্টিপাত করানো হয়, তাহলে কিন্তু সেই মরুভূমিগুলোতেও কি হবে, গাছপালা গজিয়ে উঠবে, ঠিক আছে? সেটা তখনকার বিজ্ঞানীরা, মানে এটা হচ্ছে কিছু দিন পরের ঘটনা। মানে আহ, কল্পবিজ্ঞানের গল্প হচ্ছে বিজ্ঞানকে আশ্রয় করে এবং কল্পনা দিয়ে করে লেখা, ঠিক আছে? তো তখনকার সময়ে একটা যন্ত্র আবিষ্কার হয়েছিল, যেটা দিয়ে করে অন্য জায়গায় মেঘ নিয়ে গিয়ে সেখানে বৃষ্টিপাত করানো হয়, ঠিক আছে? তো এই পটভূমিতে এই গল্পটি লেখা হয়েছে। তো গল্পটি পড়া শুরু করছি, এবং যেখানে তোমাদের বুঝতে অসুবিধা হবে আমি বুঝিয়ে দেব, ঠিক আছে? বলছেন, পুরন্দর চৌধুরী চোখ থেকে কালো চশমাটা খুলে ফেলে বললেন, অসীমা, এবার আমি তোমাকে এমন একটা দৃশ্য দেখাবো যা তোমার আগে পৃথিবীতে কেউ কখনো দেখেনি। এরকম দৃশ্য কেউ কল্পনাও করেনি। এখানে একজন আছেন পুরন্দর চৌধুরী, তিনি বলছেন অসীমাকে, ঠিক আছে? তাহলে দুটো চরিত্র আমরা পাচ্ছি, একজনের নাম পুরন্দর চৌধুরী আর একজন অসীমা। পুরন্দর চৌধুরী কি বলছেন, অসীমাকে একটা দৃশ্য দেখাবেন যেটি এর আগে কেউ কখনো পৃথিবীতে দেখেনি। ছোট থেকে রকেট আকাশের এক জায়গায় গোল, ছোট একটা রকেট আকাশের এক জায়গায় গোল হয়ে পাক খাচ্ছে। কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয়েছে, কম্পিউটারই রকেটকে ঘোরাচ্ছে। দুটি মাত্র আসন, পাশাপাশি বসে আছেন পুরন্দর ও অসীমা। পুরন্দরের মুখখানা ফর্সা ও একেবারে গোল, প্রায় চাঁদের মতো। তার চোখের মণি দুটি নীল। তার বয়স 50-এর কাছাকাছি। বৃষ্টিবিজ্ঞানী হিসাবে সারা পৃথিবীতে তার নাম। নাম মানে এখানে সুনামের কথা বলা হয়েছে, ঠিক আছে? দুটি আসন আছে একটা ছোট রকেটে, যে রকেটটা কি হচ্ছে, আকাশে গোল হয়ে পাক খাচ্ছে। সেটা কে পাক খাওয়াচ্ছে? কম্পিউটারকে এরকম নির্দেশ দেওয়া হয়েছে যে কম্পিউটার পাক খাওয়ানোর নির্দেশ দেওয়া হয়েছে, সেই জন্য কম্পিউটার সেটাকে পাক খাওয়াচ্ছে। তো পুরন্দর চৌধুরীর এখানে আমরা বর্ণনা পাচ্ছি, তার মুখখানা ফর্সা আর চাঁদের মতন দেখতে, আর তার চোখের মনির রং কি, নীল, আর বয়স 50। বৃষ্টি বিজ্ঞানী, তিনি কি বিজ্ঞানী? বৃষ্টি বিজ্ঞানী, ঠিক আছে? তাহলে পুরন্দর চৌধুরীর পেশা কি? তিনি বৃষ্টি বিজ্ঞানী, ঠিক আছে? সাহারা মরুভূমিতে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে তিনি সাংঘাতিক কাণ্ড করেছেন। তাহলে তার সাংঘাতিক কাণ্ড বা তার একটা কাজের নমুনা কি? তিনি সাহারা মরুভূমিতে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়েছেন, ঠিক আছে? এজন্য তার প্রশংসা যত হয়েছে, নিন্দেও হয়েছে প্রায় ততটাই। মেঘ থেকে ইচ্ছে মতন বৃষ্টিপাত ঘটানো এখন আর নতুন কিছু ব্যাপার নয়, কিন্তু তিনি অন্য দেশ থেকে মেঘ তাড়িয়ে এনে সাহারায় বৃষ্টি ঝরিয়েছেন। সেই দেশে এবার বৃষ্টি কম হবে, একে মেঘচুরি বলা যায়। রাষ্ট্রসংঘে অনেকগুলি দেশ দাবি তুলেছে যে মেঘচুরি আইন করে বদলানো দরকার। অসীমার বয়স 27, ঠিক আছে? তাহলে পুরন্দর চৌধুরীর বয়স হচ্ছে 50, অসীমার বয়স হচ্ছে 27। আমেরিকার হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে সে ইতিহাস নিয়ে গবেষণা করে। তাহলে অসীমার পেশা কি? ইতিহাসের গবেষক। আর পুরন্দর চৌধুরী বৃষ্টিবিজ্ঞানী, ঠিক আছে? পুরন্দর চৌধুরী বোস্টন শহরে আবহাওয়া বিষয়ে একটি আলোচনায় যোগ দিতে এসেছিলেন। কোন শহরে তাদের আলাপ হয়েছে? বোস্টন শহরে। সেখানেই অসীমার সঙ্গে তার আলাপ হয়। তাহলে পুরন্দর চৌধুরীর অসীমার সঙ্গে আলাপ হয় বোস্টন শহরে, ঠিক আছে? অসীমা হলো 27 বছর বয়সী একজন মেয়ে, যে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে গবেষণা করে। আর পুরন্দর চৌধুরী 50 বছর বয়সী একজন বৃষ্টিবিজ্ঞানী।
অসীমা নিজেই পুরন্দর চৌধুরীর সঙ্গে আলাপ করতে এসেছিল। সেই আলোচনা সভায় কার্পভ নামে একজন বিজ্ঞানী পুরন্দরকে মেঘচোর বলে গালাগাল দেওয়ায় তিনি এমন উত্তেজিত হয়েছিলেন যে চিৎকার করে কিছু বলতে গিয়ে অজ্ঞান হয়ে যান। তাহলে কোন বিজ্ঞানী পুরন্দরকে মেঘচোর বলে গালাগালি দিয়েছিলেন? বিজ্ঞানী কার্পভ। ঠিক আছে। যখন তিনি চোখ মেললেন তখন তিনি দেখলেন তার মাথার কাছে বসে আছে এই সুন্দরী মেয়েটি। সে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই দুনিয়ায় পুরন্দর চৌধুরীর আত্মীয় স্বজন কেউ নেই। তিনি বিয়ে করেননি। বিদেশে একটি অচেনা বাঙালি মেয়েকে তার সেবা করতে দেখে তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কে? অসীমা বলেছিল, আপনি আমায় চিনতে পারবেন না, কিন্তু আমি আপনার ছোট ভাইয়ের মেয়ে। তাহলে অসীমা পুরন্দর চৌধুরীকে কি বলে তার পরিচয় দিয়েছিল? অসীমা পুরন্দর চৌধুরীর ছোট ভাইয়ের মেয়ে। ঠিক আছে। পুরন্দর প্রথমে বিশ্বাস করেননি। তার একটি ভাই ছিল ঠিকই, কিন্তু সে নিরুদ্দেশ হয়ে গেছে 25 বছর আগে। সেই ভাইয়ের নাম ছিল দিগ্বিজয়। ঠিক আছে। তাহলে পুরন্দর চৌধুরীর ভাইয়ের নাম কি ছিল? দিগ্বিজয়। অসীমা বলেছিল আমার বাবা নিরুদ্দেশ হয়ে যাননি। তিনি দেশ ছেড়ে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আলাস্কায় এসে সেখানেই থেকে গিয়েছিলেন। বিয়ে করেছিলেন একটি এস্কিমো মেয়েকে। তিনিই আমার মা। আমার বাবা আপনাকে খুব ভালোবাসতেন। মৃত্যুর আগেও আপনার কথা বলেছিলেন। তাহলে অসীমা হচ্ছে পুরন্দর চৌধুরীর ভাই দিগ্বিজয়ের মেয়ে। পুরন্দর চৌধুরী মনে করছেন তিনি নিরুদ্দেশ হয়ে গেছেন, এখন তিনি বেঁচে নেন, কিন্তু অসীমা বলছে যে তার বাবা নিরুদ্দেশ হয়ে যাননি, তিনি দেশ ঘুরতে বেরিয়েছিলেন। দেশ ঘুরতে ঘুরতে আলাস্কায় এসে একটি এস্কিমো মেয়েকে বিয়ে করেছিলেন এবং তারপরে তার বাবার মৃত্যুর পরে অসীমা তার জেঠু পুরন্দর চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে। অসীমা তার সঙ্গে আলাপ করার সময় তাকে এই পরিচয় দিয়েছে যে অসীমা পুরন্দর চৌধুরীর ভাইয়ের মেয়ে। ঠিক আছে। বিদেশে এসে এমনভাবে একজন রক্তের সম্পর্কের আত্মীয়কে খুঁজে পেয়ে পুরন্দর চৌধুরী দারুণ খুশি হয়ে উঠেছিলেন। তারপর তিনি আর অসীমাকে ছাড়তে চাননি। তার নিজস্ব রকেটে তিনি অসীমাকে নিয়ে বহু জায়গায় ঘুরে বেড়াচ্ছেন আর আবহাওয়ার নানা রকম রহস্য দেখাচ্ছেন। ঠিক আছে। তাহলে পুরন্দর চৌধুরী তার এত একজন আত্মীয়কে কাছে পেয়ে তিনি আর তাকে ছাড়তে চাননি। তিনি নানা রকম আবহাওয়ার রহস্য দেখাচ্ছেন আর সেই রকেটটি নিয়ে করে তার সঙ্গেই ঘুরছেন। ঘুরতে ঘুরতে এখন ওরা এসেছেন আলাস্কার আকাশে। অসীমা তার বাবা মায়ের সঙ্গে যেখানে থাকতো সেই জায়গাটাও দেখা হয়ে গেছে। এখানে অবশ্য এস্কিমোদের ইগলুর বদলে এখন বড় বড় এয়ার কন্ডিশন বাড়ি উঠেছে। এয়ার কন্ডিশন মানে হচ্ছে এসি লাগানো। ঠিক আছে। এয়ার কন্ডিশন মানে হচ্ছে ঠান্ডা, তো অনেক ঠান্ডা, তো ঠান্ডার সময় গরম রাখার জন্য এস্কিমোদের ইগলু বরফের তৈরি বাড়ি, তো তার বদলে এখন বড় বড় এয়ার কন্ডিশন বাড়ি উঠেছে। পুরন্দর চৌধুরী বললেন, নিচের দিকে তাকিয়ে দেখো, ওটা কি দেখছো বলতে পারো? অসীমা বলছে, দেখতে পাচ্ছি একটা সোনালি রঙের পাহাড়। চূড়ার বরফের ওপর রোদ পড়েছে বলে সত্যিই সোনার মতো ঝকঝক করছে। ওই পাহাড়টার নাম জানো? অসীমা ইতিহাসের ছাত্রী হলেও ভূগোলও বেশ ভালোই জানে। সে বলল, আমি আলাস্কার এত দূরে কখনো আসিনি বটে, তবে এই পাহাড়টার নাম মাউন্ট চেম্বারলিন। তাহলে এখানে হচ্ছে আলাস্কার পাহাড়ের নামটি কি, যেটি সোনার মতো ঝকঝক করে? মাউন্ট চেম্বারলিন। তার পাশেই যে কুয়াশা ঢাকা হ্রদ, তার নাম লেক স্ট্রেভার। তাহলে এই নামগুলো মনে রাখতে হবে। আলাস্কার সোনার মতো ঝকঝক করা পাহাড়টির নাম মাউন্ট চেম্বারলিন আর তার পাশের হ্রদটির নাম লেক স্ট্রেভার। পুরন্দর খুশি হয়ে বললেন, বাহ, এবার তোমাকে আমি যা দেখাবো তা কিন্তু তুমি কাউকে বলতে পারবে না। সারা পৃথিবীতে দারুণ হইচই হবে এই নিয়ে, কিন্তু তুমি মুখ খুলতে পারবে না। বেটা কার্পভ কিরকম জব্দ হয় একবার দেখো। কার্পভ তাকে মেঘচোর বলেছিল, তো তাকে জব্দ করার জন্য তিনি একটি কাজ করবেন যেটা পৃথিবীতে কেউ আগে কল্পনাও করেননি। অসীমা মৃদুভাবে বললেন, বিজ্ঞানীদের উচিত নয় কিন্তু একজন আরেকজনকে জব্দ করা। বিজ্ঞানীদের বলছে উচিত নয় একজন আরেকজনকে জব্দ করা, বিজ্ঞানীদের নিজের কাজ
করা উচিত, ঠিক আছে? বোকাদের বুঝিয়ে দেওয়া দরকার তাদের জ্ঞান কতটুকু। আমাকে মেঘজ্বর বলে এত সাহস! আমি অন্যায়টা কি করেছি? সাইবেরিয়া থেকে মেঘ এনেছি সাহারায়। সাইবেরিয়ায় অত বরফ, সেখানে বৃষ্টি না হলে ক্ষতি কি আছে? তাহলে পুরন্দর চৌধুরী বলছে, আমাকে কেন মেঘজ্বর বলবে? আমি আমি মেঘ এনেছি সাইবেরিয়া থেকে, সেটা হচ্ছে বরফের দেশ। সেখানে যদি একটু বৃষ্টি কম হয় তাহলে কি ক্ষতি? অসীমা বলল, কিন্তু একবার এরকম শুরু করলে তারপর যদি যে কোনো দেশ অন্য দেশের মেঘ চুরি করতে শুরু করে, তখন সে দেশের মানুষের কি অবস্থা হবে? তাহলে যে কোনো দেশের মেঘ অন্য কোনো দেশে চুরি করে নিলে তখন সেই দেশটি কি করবে? সেখানে তো বৃষ্টিই হবে না। আমি পৃথিবীর মানুষকে আর একটা জিনিস শিখিয়ে দিয়ে যাব। এটা কে বলছেন? পুরন্দর চৌধুরী। যাতে ওরকম মেঘ চুরি হলেও কোনো ক্ষতি হবে না। যাকগে, সে কথা পরে। তুমি তো ইতিহাসের ছাত্রী, পৃথিবীতে শেষ তুষার যুগ কবে এসেছিল জানো? তাহলে পুরন্দর চৌধুরী অসীমাকে জিজ্ঞাসা করছেন যে পৃথিবীতে শেষ তুষার যুগ কবে এসেছিল। এটা ঠিক ইতিহাসের বিষয় নয়, প্রাগৈতিহাসিক ব্যাপার। তবে আমি এটা জানি, শেষ হিমযুগ হয়েছিল ১৩,০০০ বছর আগে। তাহলে শেষ তুষার যুগ হয়েছিল ১৩,০০০ বছর আগে, ঠিক আছে? পুরন্দর চৌধুরী বলছেন, ঠিক বলেছ। এই লেক স্ট্রেভার তৈরি হয়েছিল সেই সময়ে, ঠিক আছে? তাহলে হিম যুগে তৈরি হয়েছিল, তুষার যুগে তৈরি হয়েছিল লেক স্ট্রেভার। মাউন্ট চেম্বারলিনের বরফ গলা জল এই লেকে এসে জমে। আবার এই জল বাষ্প হয়ে উড়ে গিয়ে মাউন্ট চেম্বারলেন চূড়ায় গিয়ে আবার বরফ হয়ে যায়। এই সাইকেল চলছে। এই সাইকেল কি বলা হয়? ওয়াটার সাইকেল, জলচক্র, ঠিক আছে? মানে হ্রদের জল বাষ্পীভূত হয়ে কোথায় চলে যাচ্ছে? বৃষ্টি হয়ে পর্বতের চূড়ায়, আবার বরফ গলে কোথায় চলে আসছে? হ্রদের জল হয়ে যাচ্ছে, ঠিক আছে? যেমন সমুদ্রের জল মেঘ হয়ে উড়ে যায়, আবার মেঘ থেকে বৃষ্টি হয়ে সমুদ্র ভরাট হয়। এটা অসীমা জিজ্ঞেস করছে, বলছে যেমন সমুদ্রের জল মেঘ হয়ে যাচ্ছে আকাশে, আবার বৃষ্টি হয়ে নামছে নিচে। তো এই রকম জলচক্র তো। ওটা তো স্কুলের ছেলে মেয়েদের মতন হলো। আসল বৃষ্টির হিসেবটা তোমাকে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। সারা বছর পৃথিবী থেকে কত জল বাষ্প হয়ে মেঘে উড়ে যায় জানো? ৯৫,০০০ কিউবিক মাইল, ঠিক আছে? তাহলে এটা মনে রাখতে হবে, ৯৫,০০০ কিউবিক মাইল জল সারা বছরে পৃথিবী থেকে বাষ্প হয়ে মেঘ হয়ে উড়ে যায়। তার মধ্যে ৮০,০০০ কিউবিক মাইল যায় সমুদ্র থেকে, ঠিক আছে? তার মধ্যে প্রায় সবটাই, মানে ১৫,০০০ কিউবিক মাইল বাদ দিলে ৮০,০০০, মানে ৯৫,০০০ মধ্যে ৮০,০০০ কিউবিক মাইল যায় সমুদ্র থেকে। আবার ঠিক ৮০,০০০ কিউবিক মাইল বৃষ্টি হয়ে সমুদ্রে ফিরে আসে। এবার মাত্র ১৫,০০০ কিউবিক মাইল বৃষ্টি নিয়ে পৃথিবীতে এত মানুষ, জীবজন্তু, গাছপালা সব বেঁচে আছে। প্রকৃতি হলো এতটাই নিখুঁত হিসেব, প্রকৃতির এতটাই নিখুঁত হিসেব যে যার কাছ থেকে যতটা জল নিয়েছে তাকে ততটা জল ফিরিয়ে দেবে আবার। কিন্তু এবার মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, সুতরাং মানুষের জন্য বেশি বৃষ্টি দরকার। আপনি এখানে আমাকে কি দেখাবেন বলেছিলেন? অসীমা জিজ্ঞেস করছে। হ্যাঁ, তো আমি বুঝলাম যে এই এত জলের দরকার, এত মানুষ আছে, অনেক জলের দরকার, অনেক বৃষ্টির দরকার। তো আপনি আমাকে কি জন্য এখানে নিয়ে এসেছেন? তো এখানে পুরন্দর চৌধুরী বলছেন, হ্যাঁ, এই যে নিচে দেখছো লেক স্ট্রেভার, এখানে একটা মজার ব্যাপার ঘটেছে। এখানে যতখানি জল বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, ঠিক ততখানি বৃষ্টি হয়ে ফিরে আসছে না, কিছুটা কম ফিরে আসছে। অর্থাৎ হ্রদটা একটু একটু করে শুকোচ্ছে। আমি হিসেব করে দেখেছি, এই হ্রদটা পুরোপুরি শুকোতে আরও ১০,০০০ বছর লাগবে, ঠিক আছে? তাহলে লেক স্ট্রেভার, যে মাউন্ট চেম্বারলিন থেকে যে, মানে তার চূড়ার বরফ হয়ে বরফ গলা জলটা আসছে, সেই জলটা কিন্তু পুরোটা সেই জল নয় যেটা বাষ্প হচ্ছে, ঠিক আছে? তাহলে সেই লেকটা তাহলে ধীরে ধীরে শুকোচ্ছে। তাহলে সেই লেকটা শুকোতে কতদিন সময় লাগবে? ১০,০০০ বছর। আপনি কি করে জানলেন ঠিক ১০,০০০ বছর লাগবে? তা অসীমা জিজ্ঞাসা করছে যে আপনি কি করে জানলেন যে ১০,০০০ বছরই লাগবে? ৫,০০০ বছর, ২,০০০ বছর, ১,০০০ বছর, ঠিক আছে? এমনিও তো লাগতে পারে। তখন তিনি বলছেন অঙ্কের হিসেবে।
তুমি পৃথিবীর যে কোনো পাহাড়, নদী, পুকুর, খাল, বিলের কাছে আমায় নিয়ে যাও, আমি অঙ্ক কষে বলে দেব সেখান থেকে কত জল বাষ্প হচ্ছে আর কত জল বৃষ্টি হয়ে ফিরে আসছে। এই অঙ্ক আমার চেয়ে ভালো আর কেউ জানে না। কার্পভ কিছুটা জানে, তবে আমার চেয়ে কম। তাহলে তিনি বলছেন যে তাকে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া হোক, সেখান থেকে তিনি অঙ্ক কষে বলে দিতে পারবেন যে কতটা জল বাষ্প হচ্ছে আর কতটা জল বৃষ্টি হয়ে আবার সেখানে ফিরে আসছে। ঠিক আছে? আমি তো ইতিহাস পড়ি, অঙ্ক আমার মাথায় ঢোকে না। তাহলে অসীমা তার উত্তরে বলছে, অঙ্ক আমি বুঝি না, আমি ইতিহাস পড়ি। ইতিহাসেও তো অঙ্ক লাগে, অবশ্য সাধারণ যোগ বিয়োগ। আচ্ছা, ইতিহাসের ছাত্রী, তুমি আটলান্টিস নামে লুপ্ত সভ্যতার কথা জানো? সেটা কোথায় ছিল বলো তো? তাহলে আটলান্টিস সভ্যতার কথা অসীমা জানে কিনা সেটা জিজ্ঞাসা করছেন পুরন্দর চৌধুরী। এটা কিন্তু ইতিহাসের বিষয় নয়। আটলান্টিসের ব্যাপার গ্রিক লেখকদের জল্পনা কল্পনা। অনেক জায়গায় খোঁজাখুঁজিও হয়েছে, এখন কোথাও তার সন্ধান পাওয়া যায়নি ঠিকঠাক। তাহলে তার উত্তরে অসীমা বলছে যে এটা ইতিহাসের বিষয় নয়, এটা গ্রিক লেখকদের কল্পনা। আমি যদি বলি এই লেক সেভারের তলায় চাপা পড়ে আছে, পুরন্দর চৌধুরী বলছেন যদি এই আলাস্কাতেই লেক সেভারের তলাতে আটলান্টিস সভ্যতাটা চাপা পড়ে আছে, সেটা 10,000 বছর পরে জানা যাবে। তাহলে তার উত্তরে অসীমা বলছে 10,000 বছর পরে তো লেকটা শুকনো হবে, তখন জানা যাবে। পুরন্দর চৌধুরী হা হা করে হেসে উঠলেন। ছোট্ট একটা মশলার কৌটো খুলে একটা লবঙ্গ খেয়ে বললেন, তুমি একটা নেবে নাকি? অসীমা একটা লবঙ্গ নিল। ঠিক আছে? পুরন্দর চৌধুরী বললেন, তুমি আর আমি কেউই তো 10,000 বছর বাঁচবো না, ততদিনে পৃথিবীতে মানুষই থাকবে কিনা সন্দেহ। 10,000 বছর তো দূরের কথা, আমি 10 বছরও অপেক্ষা করতে রাজি নেই। অসীমার চোখ বড় বড় করে বলল, তাহলে কি আপনি এই লেকটা খুঁজে দেখতে চান? এর তো প্রায় সবটাই বরফে ঢাকা। পুরন্দর মাথা নেড়ে বলল, খোঁড়াখুড়ি তো তোমাদের কাজ, আমি জল নিয়ে কারবার করি। জল কি খুঁড়তে হয়? এই তো এত বড় একটা লেক পড়ে আছে এখানে, এটা অপ্রয়োজনীয়, তাই না? কোনো মানুষ এখানে আসে না। 10,000 বছর ধরে লেকটা নিজে নিজে 10,000 বছর ধরে লেকটা নিজে নিজে শুকোতে, ততদিন অপেক্ষা না করে এখনই এখনই এটাকে শুকিয়ে ফেললে কেমন হয়? তাহলে পুরন্দর চৌধুরী কি কাজ করবেন বলছেন? যে এত বড় একটা লেক স্ট্রেভার, সেই লেকটাকে তিনি শুকিয়ে ফেলবেন। ঠিক আছে? তো সেই প্রশ্নই করছে এখানে অসীমা, বলছে এত বড় লেকটা শুকোবেন কি করে? সেই জল ফেলবেন কোথায়? মেঘ করে ছড়িয়ে দেব, সেই মেঘ কার্পভের দেশেও পাঠিয়ে দেব। ও খুব মেঘ মেঘ করে চেঁচামেচি করছিল যে। তাহলে পুরন্দর চৌধুরী বলছেন, আমি এত বড় লেকের জল সব মেঘ করে দেব, আর কিছুটা জল কার্পভের ওখানেও পাঠিয়ে দেব। এই বিশাল হ্রদের জল যদি মেঘ হয়ে যায়, সেই মেঘ থেকে অন্য জায়গায় বৃষ্টি হবে। একসঙ্গে হঠাৎ বৃষ্টি বেড়ে গেলে পৃথিবীর দারুণ কোনো ক্ষতি হয়ে যাবে না? তাহলে বলছি বিশাল হ্রদে কত জল আছে, সেই জল যদি কোনো একটা জায়গাতে মানে পৃথিবীতে যদি ছোট ছোট জায়গাতেও এরকম ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত করানো হয়, তাহলে কি বলছে যে এখানে পৃথিবীতে এত জল যদি হয়, তাহলে কি ক্ষতি হবে না? বন্যা তো হবে নিশ্চয়। কি আর হবে, সাইবেরিয়ায় বড়জোর 1 ইঞ্চি বেশি বরফ জমবে। অসীমা হেসে ফেলে বলল, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন, এত বড় লেক কি শুকিয়ে ফেলা যায়? পুরন্দর বললেন, বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কার যখন প্রথম হয় তখন সবাই অবিশ্বাস করে। তোমাকে আর একটা ছোট্ট ঘটনা বলি। ঘটনাটা ছোট, কিন্তু তার ফলটা হয়েছিল বিরাট। 10 লক্ষ বছরের কিছু বেশি আগে এই পৃথিবীর উত্তাপ হঠাৎ একটু কমে গিয়েছিল। এরকম হয়, পৃথিবীর উত্তাপ মাঝে মাঝে কমে বাড়ে, মাঝে মাঝে। এই ধরো 10-15 হাজার বছর পরে পরে। আমি যেবারের কথা বলছি সেবারে পৃথিবীর উত্তাপ কমেছিল মাত্র 3 থেকে 4 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াসের হিসাবে খুব বেশি হলে 2.2, অতি সামান্য। তাতে গোটা উত্তর আমেরিকা বরফে ঢেকে গিয়েছিল। কোথাও কোথাও বরফ জমে গিয়েছিল 1,000 ফিট উঁচু। তোমার বিশ্বাস হচ্ছে না? এটা কিন্তু প্রমাণিত সত্য। তাহলে 10-15 হাজার বছরে বছরে পৃথিবীর তাপমাত্রা কমে বাড়ে, আর সেটা কিন্তু খুব কম হয়।
মাত্র 3 থেকে 4 ডিগ্রি ফারেনহাইট। সেই সেই কম তাপমাত্রাতে কি হয়েছিল, উত্তর আমেরিকা পুরো বরফে ঢেকে গিয়েছিল। ঠিক আছে। অসীমা বলল, আপনার কথা অবিশ্বাস করব কেন? আমি ভাবছিলুম আপনি আমাকে ছেলে মানুষ ভেবে ঠাট্টা করছেন। তখন পুরন্দর চৌধুরী বলছে, না, এসব ঠাট্টার ব্যাপার না। এবার বুঝলে তো পৃথিবীর উত্তাপ একটুখানি কমে গেলেই কি কাণ্ড হয়। সেই রকম পৃথিবীর উত্তাপ যদি খানিকটা বাড়িয়ে দেওয়া যায়, তাহলেই সব বরফ গলতে শুরু করবে। আগে এই তাপ কমা বাড়াটা সূর্যের উপর নির্ভর করত, এখন মানুষও তা পারে। যেসব পাগলগুলো অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা জমিয়ে রেখেছে, সেগুলো যদি একসঙ্গে ফাটতে শুরু করে, তাহলে পৃথিবীর সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে। অসীমা বলছে, সে কথা জানি। এত বড় লেকটা বাষ্প করে দেওয়ার জন্য আপনিও একটা অ্যাটম বোম ফাটাবেন নাকি? তখন পুরন্দর চৌধুরী বলছে, আমি এসব বোমা টোমায় বিশ্বাস করি না। আমি পুরন্দর চৌধুরী, আমার আবিষ্কার সব সময় মৌলিক। আলাস্কার এই চেম্বারলিন পাহাড়ের কাছে জনমনুষ্য নেই। এখানেই হবে আমার আবিষ্কারের পরীক্ষা। শুধু তুমি থাকবে তার সাক্ষী। তুমি আমার ভাইয়ের মেয়ে, তাই তোমাকে এই মহান দৃশ্য দেখার সুযোগ দিচ্ছি। 10,000 বছর পরে যে হ্রদটা শুকিয়ে যাওয়ার কথা ছিল, সেটা আমি নিশ্চিহ্ন করে দেব 5 মিনিটে। তিনি কি করতে চলেছেন তাহলে বোঝা গেল। তিনি অত বড় একটা সেভার লেক, সেই লেকটাকে 5 মিনিটের মধ্যে শুকনো করে দেবেন। সত্যি কি তা সম্ভব? এক্ষুনি দেখতে পাবে। তাহলে অসীমা কিন্তু ডাউট করছে, বলছে, এটা কি সম্ভব আদৌ? তখন পুরন্দর চৌধুরী বলছে, এক্ষুনি দেখতে পাবে। এত বড় লেকটার জল বাষ্প হয়ে গেলে যে বিরাট মেঘ হবে, তার ধাক্কায় আমাদের রকেট টিকতে পারবে? তাহলে ওনারা কোথায় আছেন? মহাকাশে। রকেটটা গোল গোল ঘুরছে, প্রথমেই দেখেছি। তখন অসীমা বলছে, এত বড় মেঘ যে তৈরি হবে, তার ধাক্কায় আমাদের রকেটটা বলছে টিকবে? আমরা মেঘ লোকের অনেক উঁচুতে উঠে যাব। মেঘ আর কতটা উঠতে পারে? বলছে, আমরা মেঘের থেকেও ওপরে উঠে যাব। ঠিক আছে। তারপর আচ্ছা, তোমরা এটা মনে হয় 8-এ পড়বে যে মেঘের ওপরেও বায়ুর অনেক স্তর আছে। ঠিক আছে। তো মেঘটা হয় এখানে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারেই মানে ট্রপোস্ফিয়ারের মধ্যেই হয়। তারপরে স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়। তাহলে সেখানে যদি উঠে যাওয়া হয় 18 কিলোমিটার, ঠিক আছে, তার মধ্যেই মেঘ হয়। 0 থেকে 18 কিলোমিটারের মধ্যে। তাহলে তার থেকে উপরে যদি উঠে যাওয়া যায়, তখন কিন্তু আর মেঘ পাবে না। ঠিক আছে। তারপর এত বড় মেঘকে আপনি সাইবেরিয়ায় পাঠাবেন? তাহলে তিনি কি বলছেন যে আলাস্কা থেকে মেঘ নিয়ে তিনি সাইবেরিয়ায় নিয়ে যাবেন? তাহলে সবটা নাও পাঠাতে পারি, কিছু কিছু বিক্রিও করতে পারি। তাহলে তিনি মেঘ বিক্রি করবেন। যেসব দেশে বৃষ্টি কম, তাদের কয়েক টুকরো দেওয়া যেতে পারে। ততদিন আপনি এই মেঘ জমিয়ে রাখবেন কোথায়? উড়িয়ে নিয়ে বেড়াবো। এক দেশ থেকে আরেক দেশে উড়ে যাবে। যে কোনো দেশের উপর দিয়ে মেঘ উড়ে যাওয়া তো বেআইনি নয়। কিন্তু এই মেঘের সঙ্গে অন্য দেশের মেঘ উড়ে যেতে পারে না। বলছে, এই আপনি যে জলটা বাষ্প করে মেঘ বানাবেন, এবার অন্য দেশের জলও তো বাষ্প হয়ে আকাশে মেঘ হবে। সেই মেঘের সঙ্গে যদি এই মেঘ জুড়ে যায়, তখন সেই মেঘও তো এর সঙ্গে উড়ে যাবে। তখন পুরন্দর চৌধুরী বলছেন, তা পারে অবশ্য। জানো অসীমা, এত বড় একটা জলভরা মেঘ যদি আমাদের অধিকারে থাকে, তাহলে সেই মেঘখানাকে উড়িয়ে উড়িয়ে আমরা পৃথিবীর সব মেঘ একসঙ্গে জুড়ে নিতে পারি। তখন কোথায় কখন বৃষ্টি হবে, তা আমি ঠিক করছি। আমি হব আকাশের দেব ইন্দ্র। তাহলে ইন্দ্র দেবতার কাজ কি? তিনি জল, বৃষ্টি, বজ্র এইসবের দেবতা। তাহলে এখানে পুরন্দর চৌধুরী বলছে, আমি যদি পুরো মানে অনেক বড় একটা মেঘ তৈরি করে নিতে পারি, সেখানে সমস্ত দেশের মেঘ আমি এক জায়গায় জড়ো করে নেব। আর তখন কোথায় কখন কতটা বৃষ্টি হবে, সেটা আমি ঠিক করব। ঠিক আছে। এটা হচ্ছে পুরন্দর চৌধুরীর ভাবনা চিন্তা। আমার নাম পুরন্দর, তার মানে জানো তো? যে কজন বিজ্ঞানী আমার সঙ্গে শত্রুতা করেছে, আমার নামে নিন্দে রটিয়েছে, তাদের দেশে আমি ইচ্ছে করলে এক ফোঁটাও বৃষ্টি না দিতে পারি। তাহলে তিনি কি করবেন?
তাকে যারা মেঘজোর বলেছে তাদের দেশে কি করবেন, বৃষ্টি ঘটাবেন না, ঠিক আছে? অসীমা হঠাৎ মুখ নিচু করে মুচকি মুচকি হাসতে লাগলো। পুরন্দর একটু রেগে গিয়ে বললেন, এখনো বুঝি তোমার সন্দেহ হচ্ছে? অসীমা বলল, না তা না, আপনি ৯৫,০০০ কিউবিক মাইল আয়তনের এক বিশাল মেঘ নিয়ে আকাশে আকাশে ফেরিওয়ালার মতন ঘুরছেন, আর সব কটা দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করছেন বৃষ্টি নেবে, বৃষ্টি নেবে। এটা ভাবতেই কিরকম মজা লাগছে। পুরন্দর বললেন, তুমি ঠিক বলেছ, এটা মজার ব্যাপার। আমি সত্যি সত্যি অবশ্য সেরকম কিছু করব না। আমি তো মেঘের ব্যবসাদার নই, মানুষের ক্ষতি করতেও চাই না। শুধু ওই কার্পভ আমাকে মেঘচোর বলেছে, ওর দেশে আমি একটা প্রকাণ্ড মেঘ পাঠিয়ে দিয়ে বলবো, এই নাও ধার শোধ, সাইবেরিয়ায় কয়েক ইঞ্চি বরফ বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে কার্পভ তাকে মেঘচোর বলেছিলেন বলে কিন্তু তিনি কার্পভের উপর সত্যি খুব রেগে আছেন। অসীমা বলল, কিন্তু সাইবেরিয়ায় যাওয়ার আগে যদি এই মেঘ কোথাও ভেঙে পড়ে, কোনো দেশকে ভাসিয়ে দেয়? পুরন্দর বললে, সেরকম একটু ঝুঁকি আছে ঠিকই। কৃত্রিমভাবে তৈরি এই মেঘের চরিত্র কি হবে তা বলা যায় না। তবে নতুন বৈজ্ঞানিক পরীক্ষার সময় এরকম একটু ঝুঁকি নিতেই হয়। অবশ্য আমার যতদূর ধারণা, আমি মেঘটাকে ঠিক চালিয়ে নিয়ে যেতে পারবো। তাহলে সেই মেঘের জন্য যদি অন্য কোনো জায়গায় কোনো দেশ ভেসে যায়, তাহলেও কিন্তু তার কোনো গিল্ট ফিলিং নেই, মানে তিনি নিজেকে অপরাধী মনে করবেন না যে তার জন্য কোনো দেশে বন্যার সৃষ্টি হয়েছে, মানুষের ক্ষতি হচ্ছে, তিনি সেটা মনে করবেন না। এরপর দেখো, মনে করুন, অসীমা বলছে, মনে করুন সাইবেরিয়ার দিকে না গিয়ে এই মেঘটা আপনার দেশ কলকাতার আকাশে ওপর ভেঙে পড়লো, তাহলে সেই শহরের অবস্থা কি হবে? এরকম জল ভরা টলটলে মেঘ হঠাৎ করে ভেঙে পড়লে কলকাতার অর্ধেক বাড়ি ভেঙে গুঁড়ো হয়ে যাবে। কিন্তু সেরকম অবস্থা আমি হতেই দেব না। মেঘটা এদিক ওদিক গেলেই আমি ফাটিয়ে দেব কোনো নির্জন জায়গায়, ঠিক আছে? এবারে তিনি নিচু হয়ে তার বসবার জায়গার তলা থেকে একটা ফাইবার গ্লাসের বাক্স বার করলেন। সেই বাক্সের মধ্যে ফুটবল সাইজের একটা ধাতুর বল। তাহলে তার বসবার জায়গায় কি ছিল? একটা ফুটবল সাইজের ধাতুর বল। সেই বলটা হাতে নিয়ে তিনি বললেন, এটা দেখছো অসীমা, এটা আমার নিজের তৈরি। মার্কারির সঙ্গে আরো 11টি ধাতু মিশিয়ে তৈরি হয়েছে এই নতুন অ্যালয়। এর গুণ হচ্ছে জলের ছোঁয়া লাগলেই এটা গরম হতে শুরু করে। তারপর উত্তাপ এমন বাড়বে যে তুমি কল্পনাও করতে পারবে না। দেখো, বাতাসে যে জলকণা আছে তাতেই এটা গরম হতে শুরু করেছে। এই জন্য এটাকে এয়ার টাইট অবস্থায় রাখতে হয়, ঠিক আছে? তাহলে তিনি একটা অ্যালয় তৈরি করেছেন, একটা গোল মতো অ্যালয় তৈরি করেছেন, যেটা জলের সংস্পর্শে আসলেই গরম হতে শুরু করে, ঠিক আছে? অসীমা হাত দিয়ে বললেন, সত্যি বলটা বেশ গরম। পুরন্দর বললেন, আমার হিসেব অনুযায়ী জলের মধ্যে মেশবার পর 5 মিনিটেই এর উত্তাপ এত বাড়বে যে গোটা লেকটার বরফ গলে গিয়ে বাষ্প হয়ে যাবে। তারপর আমরা দেখব ওর তলায় আটলান্টিস আছে কিনা। 2 রকম আবিষ্কারই হবে, কি বলো? তাহলে ওনার বুদ্ধি কি? একটা উনি অ্যালয় তৈরি করেছেন, যেটা জলের সংস্পর্শে আসলেই যার উত্তাপ অনেক বাড়ে, আর উত্তাপ বাড়লে জল কি হয়? বাষ্প হয়। তাহলে তিনি সেই বলটা কোথায় ফেলবেন? আলাস্কার লেক স্টেভারে, ঠিক আছে? আর তখন ওর মধ্যে যা বরফ আছে সব গলে যাবে, আর জলগুলো সব বাষ্প হয়ে আকাশে উঠে মেঘ হয়ে যাবে। অসীমা জিজ্ঞেস করলো, আমরা মেঘলোকের উপরে উঠে গেলে মেঘের তলায় গিয়ে আছে তা দেখবো কি করে? তাহলে অসীমা বলছে, আমরা তো মেঘের উপরে থাকবো, তাহলে মেঘের নিচে কি হচ্ছে আমরা দেখবো কি করে? তখন পুরন্দর বলছেন, দেখতে পেলে তো হলো। আপনার এই গোল ধাতুটি কি একবারে গরম হয়ে নষ্ট হয়ে যাবে? পুরন্দর বলছেন, না না না, এর ধ্বংস নেই। এটা যতবার ইচ্ছে ব্যবহার করা যাবে। সব জল শুকিয়ে গেলেই এটা আস্তে আস্তে আবার ঠান্ডা হতে শুরু করবে। এইবার তাহলে শুরু হোক। তাহলে তিনি কি করতে চাইছেন? যে পৃথিবীতে সেই বলটা ফেলে দিতে চাইছেন। পৃথিবীর সব জল যতক্ষণে শেষ হবে, তারপরে সেটি আবার ঠান্ডা হতে শুরু করবে। অসীমা তার কোটের পকেট থেকে একটা ছোট্ট রিভলভার বার করলো। তাহলে অসীমা কি করলো? একটা রিভলভার বের করলো, মানে বন্দুক, পিস্তল। পুরন্দর চৌধুরী
ওই বলটা আপনি এবার ওই এয়ার টাইট বাক্সে ঢোকান, এবার আমাদের ফিরে যেতে হবে। তাহলে অসীমা বলছে যে ওই বলটা ওই এয়ারটাইট বাক্সেই রেখে দিন, আমরা ফিরে যাব। দারুণ অবাক হয়ে চোখ কপালে তুলে পুরন্দর বললেন, এ কি অসীমা, তুমি ওটা তুলে আমাকে ভয় দেখাচ্ছ কেন? অসীমা বলল, আপনার দিকে অস্ত্র তুলতে হয়েছে বলে আমি দুঃখিত, কিন্তু না হলে আপনি আমার কথা শুনতেন না। প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ। আলাস্কার এই লেক শুকিয়ে সাইবেরিয়ায় এত বড় একটা মেঘ পাঠালে প্রকৃতিতে মহা বিপর্যয় শুরু হয়ে যাবে। ডক্টর কার্পভের উপর রাগ করে আপনি পৃথিবীর ক্ষতি করতে চাইছেন? পুরন্দর চৌধুরী বললেন, ওটা সরিয়ে রাখো। 5 মিনিটে এত বড় একটা মেঘ সৃষ্টি করার রেকর্ড করব আমি, তার সঙ্গে তোমার নামটাও থাকবে আমার ভাইঝি হিসাবে। তাহলে তিনি কি রেকর্ড করতে চাইছেন? যে 5 মিনিটে অনেক বড় একটা মেঘ তৈরি করার, আর তার সঙ্গে তার ভাইঝিরও নাম থাকবে, অসীমার। এবার অসীমা কি বলছে, আমি আপনার ভাইঝি নই, আমি কার্পভের মেয়ে। তাহলে তিনি দিগ্বিজয়ের মেয়ে নন অসীমা, তিনি কার্পভের মেয়ে। তখন পুরন্দর চৌধুরী বলছে, অসীমা বলছে, হ্যাঁ, আমার মা বাঙালি মেয়ে। তখন পুরন্দর চৌধুরী বলছে, তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে, তুমি একটা স্পাই। স্পাই মানে হচ্ছে কি, মানে যারা স্পাই মানে গোয়েন্দাগিরি করে, যারা স্পাই হচ্ছে, আমি ভুলে যাচ্ছি এখন স্পাইয়ের বাংলাটা, আমি কি করে ভুলে যাচ্ছি আমি জানি না, খুব চলনসই, মানে খুব একটা ভালো বাংলা যেটা আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে। আচ্ছা, স্পাইয়ের বাংলাটা তোমরা কমেন্ট করো, ঠিক আছে? স্পাই মানে যে গোপনে তার সম্বন্ধে খবর নিতে এসেছে, ঠিক আছে? ঠিক মিথ্যে বলিনি। আমার বাবা আপনাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেন, কিন্তু তিনি বলেন আপনি এক দেশের মেঘ অন্য দেশে নিয়ে গিয়ে পাগলামি করছেন। সমুদ্র থেকে খাল কেটে সাহারায় জল আনা হচ্ছে, অন্য দেশের মেঘ আনার দরকার নেই। তাহলে সাহারা মরুভূমিতে সমুদ্র থেকে খাল কেটে জল আনা হচ্ছে, অন্য দেশ থেকে মেঘ আনার কোনো দরকার নেই। তখন পুরন্দর চৌধুরী বলছেন, তুমি তুমি আমার এমন একটা যুগান্তকারী আবিষ্কার নষ্ট করে দিতে চাও? তুমি আমার উপর গুলি চালাও, আমাকে মেরে ফেলো, তবু এই গোলাটা আমি রোদে ফেলবই। আমি মরে গেলেও পৃথিবীর লোক জানবে না, আমি মরে গেলেও পৃথিবীর লোক জানবে যে পুরন্দর চৌধুরী কত বড় বিজ্ঞানী ছিল। অসীমা এবার বাইরের দিকে দেখে নিয়ে পুরন্দরের দিকে স্থিরভাবে চেয়ে রইল। পুরন্দর রকেটের একটা অংশ খুলতে যেতেই অসীমা বলল, ওটা খুলবেন না, তাহলে আমরা গুঁড়ো হয়ে যাব। আমি এটা বাইরে ছুঁড়বই, পুরন্দর চৌধুরী বলছে, আমি এটা বাইরে ছুঁড়বই। অসীমা বলছে, ছুঁড়ুন তাহলে, কিন্তু জানালা খুলবেন না, এই সকেটের মধ্যে ফেলুন। নিচের পরপর কয়েকটা ভাল্ব খুলে গিয়ে একটার বাইরে এটাকে বাইরে বের করে দেবে। তার মানে তুমি কি বলছো, জানলা খুলবো না কেন? ডক্টর পুরন্দর চৌধুরী, আপনি আবহাওয়া বিজ্ঞানী, আমি কিন্তু শুধু ইতিহাসের ছাত্রী নয়, কম্পিউটারেরও আমার বিশেষ আগ্রহ। আগে থেকেই প্রোগ্রাম করে রেখেছিলাম। কম্পিউটার এখানে রকেটকে বায়ুমণ্ডল ছাড়িয়ে পৃথিবীর অনেক উপরে নিয়ে এসেছে। লেকটাকে কি আর দেখতে পাচ্ছেন? এখান থেকে আপনার বলটা ছুঁড়লেও লেকে পড়বে না, বলটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছে না? তাহলে অসীমা কি করেছে, ওনাকে অনেক উপরে নিয়ে গেছে রকেট দিয়ে। পুরন্দরের মুখ হাঁ হয়ে গেল। সেই সুন্দর চেহারার মেয়েটার মাথায় এত সব বুদ্ধি! বায়ুমণ্ডলের বাইরে তার অ্যালয়টা অকেজো, মানে বায়ুমণ্ডলে থাকলেই তার অ্যালয়টা কাজ করবে। অসীমা বলটা পুরন্দরের হাত থেকে নিয়ে ফেলে দিল সকেটে, তারপর বলল, ওটা মহাশূন্যেই থাক, তাহলে কোনোদিন আর জলের ছোঁয়া পাবে না। পৃথিবীর জল যেমন আছে তেমনই থাকুক। তাহলে পুরন্দর চৌধুরীর লেক্সটেভারকে ধ্বংস করা, মানে লেক্সটেভারের সমস্ত জলটা বের করার তার যে ইচ্ছা, সেই ইচ্ছাই থেকে গেল। অসীমা তার সেই ইচ্ছাটাকে সফল হতে দিল না, সে কিন্তু তাকে আটকালো, যাতে পৃথিবীর জল
জলভাগ যেটা আছে সেটা ব্যালেন্স থাকে। ঠিক আছে? বোঝা গেল মেঘচোর গল্পটা। তাহলে এরপরে আমরা করব এর হাতে কলমে। এখানে সেরকম কিছু কথা ছিল না যেগুলো তোমরা বুঝতে পারতে না। এর মধ্যেও যদি কোনো শব্দের তোমাদের প্রবলেম হয় যে এই শব্দের মানে কি, তোমরা কমেন্ট করো, আমি তার উত্তর জানিয়ে দেবো। ঠিক আছে? আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।